নাও, এখন আর কথা বলবো না। এর আগের দিন আমরা ট্রান্সপোর্ট অফ ওয়াটার পড়েছিলাম, আজকে ট্রান্সপোর্ট অফ ফুডটা পড়বো, প্ল্যান্টের ট্রান্সপোর্ট অফ ফুড অ্যান্ড আদার সাবস্টেন্সেস। দেখো, ট্রান্সপোর্ট অফ ফুডটা হবে, ওয়াটার তো আমরা জাইলেম দিয়ে এর আগের দিন করে নিয়েছি। এবার ফুডের ট্রান্সপোর্ট হবে ফ্লোয়েম দিয়ে। এই যে ফ্লোয়েম, এইখানে ফ্লোয়েমের স্ট্রাকচারটা দেওয়া আছে। এই যে স্ট্রাকচারটা আছে, এটা হচ্ছে ফ্লোয়েমের একটা সেল, যেটার নাম ফ্লোয়েম। তো টিস্যু, টিস্যু ইজ মেড আপ অফ মেনি টাইপস অফ সেলস। এটা একটা সেল যেটার নাম সিভ টিউব, আর এটা আর একটা সেল, এটার নাম কম্প্যানিয়ন সেল। এছাড়া ক্লাস 9-এ তোমরা পড়েছিলে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবারও থাকে। যদিও ওটা ক্লাস 10-এ লাগবে না, ক্লাস 10-এ শুধু এই দুটো হলেই হবে, মানে মেইনলি এখান দিয়ে ফুডের ট্রান্সপোর্টটা হয়। তো কিভাবে ট্রান্সপোর্টটা হয় ওটা একবার দেখে নাও। তোমাদের ওটা মনে আছে তো, ওয়াটারের অ্যাবজর্পশন আর ওটাকে রুট থেকে কিভাবে লিফে যায়, সাকশন পুল, ওটা মনে রেখো কিন্তু, হ্যাঁ, নাহলে একবার ভিডিওটা দেখে নিও। আবার আবার যদি বুঝাতে হয় বলবা, আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? না আজকে না, আজকে না, ওটা তুমি আগে দেখবা। তুমি না বুঝতে পারলে তারপরে বলবা, তখন আমি বুঝাবো। তাহলে দেখো, মনে করো এটা হচ্ছে লিফ। এইবার লিফের মধ্যে ফুড প্রডিউস হচ্ছে গ্লুকোজ বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। আর লিফের যে ভেইনস গুলো, তার ভেইনস গুলো আছে, তারপরে মিডরিব আছে, এগুলো জাইলেম ফ্লোয়েমের সাথে কানেক্টেড। এখন শুধু ইমাজিন করো এটা ফ্লোয়েম, ধরো না এটা হচ্ছে শুধু ফ্লোয়েম। এবার ফ্লোয়েমের জাইলেম যেরকম ভেসেল থাকে, ফ্লোয়েমেরও এরকম ভেসেলের মতো একটা সেল থাকে। কিন্তু জাইলেম ভেসেল কি ছিল, জাইলেম ভেসেল এর এন্ড গুলো ওপেন ছিল, হ্যাঁ কি না? জাইলেম ভেসেলের এন্ড গুলো এরকম দেখো ওপেন ছিল, আর জায়গায় জায়গায় পিটস ছিল। মনে পড়ছে? যে পিটস গুলোতে হচ্ছে তোমার ওয়াটারের ট্রান্সভার্স মুভমেন্ট হতো। আর এন্ড গুলো ওপেন এন্ড ছিল, ওপেন এন্ড। আর মনে পড়ছে এদের সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেলুলোজ এন্ড লিগনিন। সেলুলোজ এন্ড লিগনিন, যেখানে সেলুলোজ যেখানে আছে কিন্তু লিগনিন নেই, সেই জায়গাগুলোই হয়ে গেছে পিট। এটা ছিল জাইলেম ভেসেলের ছবি। কিন্তু ফ্লোয়েমটা এর থেকে একটু আলাদা। দিকে শুনবা, এইদিকে কিছু নাই। কি দেখছি না স্যার? এদিকে, এদিকে দেখো, এদিকে দেখি। ফ্লোয়েমের এন্ড গুলো হচ্ছে তোমার, আমি যদি একটা ফ্লোয়েম এরকম, ফ্লোয়েমের এন্ডটা আবার না ক্লোজ হয়। ফ্লোয়েমের যে সিভ টিউব, আমি এটা সিভ টিউবের ছবি আঁকাচ্ছি। সিভ টিউব এগুলো ক্লাস 9-এর পড়া। সিভ টিউবের যে এন্ডটা কিন্তু ক্লোজ হয়, একটা প্লেট দিয়ে ক্লোজ থাকে। এই প্লেটটাকে বলে সিভ প্লেট, প্লেটটাকে বলা হচ্ছে সিভ প্লেট। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে প্লেটের মধ্যে আবার ছোট ছোট এরকম পোর্স থাকে। প্লেটের মধ্যে এরকম ছোট ছোট পোর্স থাকে। এই পোর্স গুলোকে বলা হচ্ছে সিভ পোর। এই পোর গুলোকে বলে হচ্ছে সিভ পোর্স। শুনছো তো? এটা আমি 3D মতো করে আঁকালাম, ওপরেরটা আমি শুধু এরকম 2D করে দিচ্ছি। মনে করো, ইমাজিন করো এইটা হচ্ছে সিভ প্লেট, আর এর মাঝে মাঝে গ্যাপ গুলো হচ্ছে সিভ পোর। বইয়ের ছবিটার সাথে ম্যাচ করে করার চেষ্টা করলাম, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে কি, যে সিভ টিউবেরও তোমার পিট ওয়াল হয়, জায়গায় জায়গায় পিটস থাকে, ঠিকই আছে। ওদেরও সেল ওয়ালটা সেলুলোজ লিগনিন এগুলো দিয়ে তৈরি। কিন্তু আহ এই গোটা ছবিটা আমি, এটা জাইলেম ভেসেলের ছবিটা আমি মুছে দিই। শুধু sorry, এইদিকে হচ্ছে সিভ প্লেট। এই গোটা ছবিটা আমি ড্র করলাম হচ্ছে কিসের? সিভ টিউবের ছবি এটা, সিভ টিউবের ছবি। সিভ কথার মানে জানো? সিভ, সিভ কথার মানে, না না, সিভ, সিভ কথার মানে হচ্ছে ছাঁকনি, ছাঁকনি। সিভ কোর্স, ছাঁকনি, যেরকম চা ছাঁকে ওটাকে সিভ বলে, জালি। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যে সিভ টিউব এটা এমন একটা সেল,
যার মধ্যে নো সাইটোপ্লাজম, নো সাইটোপ্লাজম অ্যান্ড নো নিউক্লিয়াস, কিছুই থাকে না। মানে বেসিক্যালি এটা হচ্ছে ডেড ইন নেচার, ডেড সেল। তাহলে স্যার এর ভিতর দিয়ে ফুড এর যাওয়া আসাটা এটা কিভাবে হয়? এই যদি লিভিং না হয় তাহলে এর ভিতর দিয়ে ফুডটা কিভাবে যাওয়া আসা করবে? হয় কি যে সিভ টিউবকে সাপোর্ট দেওয়ার জন্য, মনে করো এটা একটা সিভ টিউব, এর পাশে আরেকটা সিভ টিউব আছে, ইমাজিন করে এটা আরেকটা সিভ টিউব, এরকম করে পরপর পরপর যেরকম জাইলেম ভেসেল গুলো একটার পরে আরেকটা লেগেছিল, সেরকম সিভ টিউবও একটার পরে একটা এরকম করে লেগে থাকে। তো এটাও মনে করো এই যে সিভ প্লেট, কিন্তু সিভ প্লেটের মাঝে মাঝে ছোট ছোট পোর্স আছে, যে পোর্স গুলোর নাম হচ্ছে সিভ পোর্স। এইবার হয় কি যে সিভ টিউব তো আমি বললাম ডেড সেল, তো এর ভিতর দিয়ে ফুড যাওয়া আসা করাটা তো একটা বায়োলজিক্যাল প্রসেস, তাই একটা ডেড সেল কিভাবে এরকম বায়োলজিক্যাল প্রসেস করবে? হচ্ছে ওর পাশে থাকে ওর বন্ধু সেল, বন্ধু সেল, কম্প্যানিয়ন সেল। কম্প্যানিয়ন সেল হচ্ছে যার সেল ওয়াল আছে, সেল মেমব্রেন আছে, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, সবই আছে। কম্প্যানিয়ন কথার মানে কি? ফ্রেন্ড, তাই কি না? কম্প্যানিয়ন সেল। এর এর পাশেও আছে কম্প্যানিয়ন সেল, যেটা হচ্ছে বেসিক্যালি সিভ টিউবকে নেসেসারি মেটাবলিক প্রসেসে সাপ্লাই করে, মেটাবলিক যেগুলো রিয়াকশন করে ওকে সাপ্লাই করে ওকে লিভিং রাখে। তার মানে সিভ টিউব নিজে নিজে ডেড, কিন্তু অ্যাকচুয়াল ডেড, টেকনিক্যালি ডেড বলা যাবে না, কারণ ওর কম্প্যানিয়ন সেল ওকে লিভিং রেখেছে, কম্প্যানিয়ন সেল ওকে লিভিং রেখেছে। অন দি আদার হ্যান্ড কম্প্যানিয়ন সেল তো লিভিং হবেই, কারণ ওর সব এলিমেন্টসই আছে। কম্প্যানিয়ন সেল কিন্তু লিভিং, কারণ ওর মধ্যে সব এলিমেন্টস গুলোই আছে, লিভিং। এইরকম করে এটা হচ্ছে ফ্লোয়েমের স্ট্রাকচার, যেটা তোমাদের ক্লাস 10 এর বইতে আছে। এছাড়াও ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার সাপোর্ট আর ফুড স্টোর করার জন্য তো আছেই, কিন্তু ওটা অত লাগবে না। এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার এই ফুডটা এই সিভ টিউব দিয়ে যাবে কি করে? প্রথম কথা হচ্ছে ফুডকে আমাকে ফ্লোয়েমের মধ্যে লোডিং করাতে হবে। লোডিং, যেরকম ট্রাকের মধ্যে জিনিসকে লোড করে, সেরকম লোডিং করতে হবে এখানে। এবার লোডিং করার জন্য এনার্জি লাগবে, লোডিং করার জন্য এনার্জি লাগবে। এবার আমাদের বডিতে বা প্ল্যান্টের বডিতে এনার্জি কোন ফর্মে থাকে বলো তো? এটিপি। এইটাই কিন্তু ওয়াটারের ট্রান্সপোর্ট আর ফুডের ট্রান্সপোর্টের বড় একটা ডিফারেন্স। ওয়াটারের ট্রান্সপোর্টে কিন্তু কোনো এনার্জি কিছু লাগে না, ট্রান্সপিরেশন করে সাকশন পুল করে জলটা টেনে নেয়, বা ডিফিউশন করে অসমোসিস করে জলটাকে অ্যাবজর্ব করলো, ট্রান্সপিরেশন করে সাকশন পুল করে টেনে নেয়, মানে কোনো এনার্জি লাগে না, কোনোটাই মেকানিক্যাল প্রসেস। কিন্তু এটা এখানে লোড, ফুডকে লোড করার জন্য তোমার এটিপি খরচ করতে হয়। তাহলে যদি এখানে ফুড ঢুকে যায়, ইমাজিন করো এগুলো হচ্ছে ফুড, সাপোজ এগুলো মনে করো ফুড মানে গ্লুকোজ। এবার গ্লুকোজ তো মানে এগুলো তো সুগার, সুগার। এবার সুগারকে তুমি সলিউট বলবা না সলভেন্ট বলবা বলো তো? সলভেন্ট কেন বলবা? সলভেন্টের মধ্যে তো জিনিস গুলে। একটা সলিউশনের সলভেন্ট কি আর সলিউট কি? সলভেন্ট হচ্ছে যার মধ্যে গলে, আর সলিউট হচ্ছে যেটা গলে। ধরো চিনি আর জলের মিক্সচার, চিনিটা সলিউট যে গুলছে, আর তার মধ্যে গুলাচ্ছি জলের মধ্যে, তাহলে জলটা হচ্ছে সলভেন্ট। তাহলে এখানে কি বেড়ে গেল? সিপ টিউবের মধ্যে কি বেড়ে গেল? সিপ টিউবের মধ্যে সলিউট বেড়ে গেল। সলিউট বেড়ে গেল মানে কি কমে গেল বলো তো? সলভেন্ট মানে ওয়াটারের কনসেন্ট্রেশন কমে গেল। এবার আশেপাশের সেলগুলোতে কিন্তু ওয়াটার আছে, তাহলে ওয়াটার হাই কনসেন্ট্রেশন থেকে আশেপাশের সেলগুলোতে হাই, কিন্তু সিপ টিউবের ভেতরে লো। তাহলে হাই থেকে লো এর ভিতর দিকে জলটা প্রথমে ঢুকে, এবার ঢুকবে। তাহলে প্রথমে আগে ফুড ঢুকলো, এবার ফুড ঢোকার জন্য ওয়াটারের কনসেন্ট্রেশন কমে গেল, তাই পাশ থেকে ওয়াটার হাই থেকে লো এর দিকে এবার জল ঢুকবে। তাহলে সিপ টিউবের মধ্যে বেসিক্যালি কি হলো? কিছুই না, যে সিপ টিউবের মধ্যে সুগার মানে সলিউট আর এই যে ওয়াটারের একটা সলিউশন তৈরি হয়ে গেল। কি বুঝতে পারলা? তাহলে এই সলিউশনটার কনসেন্ট্রেশন খুবই হাই।
কিন্তু নিচের সিপ টিউবে কনসেন্ট্রেশন লো, তাহলে হাই থেকে লো এর দিকে আবার এইদিকে ফুড সমেত ওয়াটার মুভ করবে, কারণ এখানে সিপ পোরস আছে। আবার এখানে কনসেন্ট্রেশন বেড়ে গেল, কিন্তু নিচের সিপ টিউবটাতে কনসেন্ট্রেশন মনে করো কম, সলিউশনের কনসেন্ট্রেশন কম, তাহলে হাই থেকে লো এর দিকে আবার এখানে থেকে এখানে যাবে। এরকম করতে করতে ধরে নাও নিচের রুট অব্দি চলে গেছে ফ্লোয়েমটা। এবার রুটের মধ্যে অনেক সেল আছে, ওই সেলের মধ্যে ফুডটা পৌঁছে গেল, আর ফুডটাকে রুটের সেলের মধ্যে স্টোর করে রেখে দিল ফর ফিউচার ইউজ। ফোর্সটার কোনো ইম্পর্টেন্স নেই, মানে এটা এখন থাকে স্ট্রাকচারে তাই। জাইলেমে কিন্তু গোটাটাই ফাঁকা। হ্যাঁ, ওদের ওখানে কিন্তু ওরকম স্লিপ সিট প্লেট ফোর অত নেই, ওগুলো এমনি ফাঁকা। এবার ব্যাপারটা হচ্ছে যে সাপোজ এখানে এখন আমার ধরো প্ল্যানটা মনে করো ফুড স্টোর করে রেখেছে, এখানে মনে করো ফুড স্টোর করে রেখেছে, ধরো রুটে স্টোর করে রেখেছে, যেমন ধরো আমি বলছি র্যাডিশ। র্যাডিশের রুট কেন খাই? কারণ প্ল্যান্ট রুটের মধ্যে ফুড স্টোর করে তাই। বুঝতে পারলা? পটেটোর আন্ডারগ্রাউন্ড স্টেম, ওটা কেন খাই? কারণ পটেটো ওইটার মধ্যে ফুড স্টোর করে। আমরা প্ল্যান্টের সেই পার্টগুলোই খাই যেখানে প্ল্যান্ট ফুড স্টোর করে রাখে। এবার বলো তো প্ল্যান্ট কোন ফর্মে ফুড স্টোর করে? স্টার্চ। ধরো ধরো এখানে স্টার্চ আছে, ভালো না। এইবার মনে করো এটা একটা প্ল্যান্ট, এটা মনে করো একটা প্ল্যান্ট। এই প্ল্যান্টের এই জায়গাটাতে মনে করো একটা নতুন বাড এসেছে, বাড, বাড বোঝো? ছোট একটা কুড়ি এসছে, বুঝতে পারলা? কুড়ি। এবার এই বাডটা ইভেন্চুয়ালি জার্মিনেট করে একটা নতুন লিফ হতে পারে, একটা নতুন ব্রাঞ্চ হতে পারে, বা যদি সিজন হয় তাহলে এটা একটা নতুন ফুল হতে পারে। তো এই বাডের গ্রোথের জন্য, বাডের গ্রোথের জন্য কি দরকার বলো? বেসিক্যালি ফুড বা এনার্জি দরকার, হ্যাঁ কি না? গ্রোথের জন্য ফুড দরকার। তখন প্ল্যান্ট কি করবে? এইখানে যে ফুড স্টোর আছে, এই ফুডটাকেই আবার ফ্লোয়েম দিয়ে উল্টো দিকে এই বার্ড অব্দি পৌঁছে দেবে ফর ইটস গ্রোথ। তাহলে ফ্লোয়েমের মধ্যে দিয়ে ফুডের ট্রান্সপোর্ট নিচের দিকেও হয়, আবার দরকার পড়লে উপরের দিকেও হয়, এটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, সেম ভাবেই হয়, ওই কনসেন্ট্রেশন বাড়িয়ে 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 হয়। এবার জিনিসটা কি যে সাইড ওয়েজেও হবে, সাইডের দিকেও হবে। কিন্তু জাইলেমের ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম? ওয়াটারের মুভমেন্ট কোন দিকে হয়? শুধুমাত্র রুট থেকে লিক পর্যন্ত, ইউনি ডাইরেকশনাল, অনলি আপওয়ার্ডস। ইউনি মিন্স ওয়ান। কিন্তু এখানে আমি ফুডের ট্রান্সপোর্ট কি বলবো? বাই ডাইরেকশনাল। বাই মিন্স বোথ বা টু, বাই ডাইরেকশনাল। হ্যাঁ, সাইডওয়েজেও যায়, এখন ওটার কোনো নাম নেই, তাই বাই ডাইরেকশনালি বলবো। কি জিনিসটা বুঝতে পারলে এখানে? এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে এটিপি খরচ করে লোডিং করাটা, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ হ্যাঁ, হুম, এই তো লিফের মধ্যে ফুড স্টোর তৈরি হলো, ওই ফুডটাকে তারপরে এটিপি খরচ করে ফ্লোয়েমের মধ্যে লোডিং করবে। এটাই জাস্ট এইটাই, এইটুকুনি লেখা আছে বইয়ের মধ্যে। ঠিক আছে, তাহলে দেখে নি এখানে কি কি আছে লেখা, দেখে নাও। যে ফুড ম্যানুফ্যাকচার্ড বাই লিফ, এখান থেকে ব্র্যাকেট করো, দা ফুড ম্যানুফ্যাকচার্ড বাই লিভস of a plant is transported to all the other parts through a kind of tube called phloem. The transport of food from leaves to other parts of the plant is called translocation. এটা লাগবে, ইম্পর্টেন্ট আছে। ফুডের ট্রান্সপোর্টের একটা আলাদা নাম দেওয়া হয়েছে, ট্রান্সলোকেশন। ওয়াটারের ট্রান্সপোর্টের কোনো আলাদা নাম নেই। আচ্ছা, এবার চলে আসো, এই যে দেখো, এটা এই তিন চার লাইন পরে দেখো ফুডের ট্রান্সপোর্ট পেয়েছো? হ্যাঁ, ট্রান্সলোকেশন। আচ্ছা, তারপরে চলে আসো যে দা মুভ, এই লাইনটা আন্ডারলাইন করো, দা মুভমেন্ট অফ ফুড মেটেরিয়ালস। এন্ড এটাও মনে রেখো যে ফ্লোয়েম দিয়ে কিন্তু হরমোনও ট্রান্সপোর্ট হয়, প্ল্যান্ট হরমোন। প্ল্যান্ট হরমোনও কিন্তু ফ্লোয়েম দিয়ে ট্রান্সপোর্ট হয়, এইটা এই জায়গাটাও ইম্পর্টেন্ট, এই স্টার গুলো দিয়ে রেখো। থ্রু ফ্লোয়েম ডিপেন্ডস অন অ্যাকশন অফ লিভিং সেলস কল্ড সিভ টিউবস। বলো। প্ল্যান্ট হরমোন তোমাদের কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন চ্যাপ্টারে আমি পড়াবো। প্ল্যান্টের অনেক হরমোন হয়, অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড। এগুলো প্ল্যান্টের গ্রোথ, ফুল ফোটাতে, ফল পাকাতে হেল্প করে।
হুম। তো এই হরমোনেরও তোমার ইয়েটা ট্রান্সপোর্টটা ফ্লোয়েম দিয়ে হয়, জাইলেম দিয়ে হয় না। তাহলে এবার সিপ টিউবের এই যে স্ট্রাকচারটা এখান থেকে পড়বা, লাইক জাইলেম ভেসেল ফ্লোয়েম ইজ মেড আপ অফ মেনি সেল জয়েন্ট এন্ড টু এন্ড, একটার পরে একটা এরকম দেখো, এটা একটা সিপ টিউব, এটা একটা সিপ টিউব, একটার পরে একটা উপরে 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 লেগে আছে। The end walls of the cell which form phloem are not completely broken down, মানে কি এর এন্ডটা একদম ফাঁকা থাকে না, not completely broken down. The end walls of cell in phloem form sieve plate, আর sieve plate এর মধ্যে ছোট ছোট হোলস থাকে, যে হোলস গুলোকে বলা হয় sieve pores। কোথায় লেখা sieve pores? সিভ পোর্সটা লেখা নাই, শুধু টাইনি স্মল হোলসই লেখা আছে। সিভ টিউব, সিভ প্লেট হলো, তারপরে এই সিভ প্লেটের মধ্যে ছোট ছোট ফুটো আছে, সেটা সেটা খুলি লেখা আছে। তাহলে তারপরে সিভ টিউবের মধ্যে কি থাকে? সাইটোপ্লাজম থাকে কিন্তু নিউক্লিয়াস থাকে না। কন্টেইন সাইটোপ্লাজম বাট নো নিউক্লিয়াস। আমি মনে হয় এখানে একটা জিনিস ভুল লিখেছি, এখানে একটা জিনিস ভুল লিখেছি, দাঁড়াও। এখানে নো সাইটোপ্লাজম হবে না, সাইটোপ্লাজম থাকে কিন্তু কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। সেই জন্য টেকনিক্যালি মানে অ্যাকচুয়ালি বলা উচিত এটা ডেড। এর সেল ওয়াল কি দিয়ে তৈরি? এর সেল ওয়ালও কিন্তু লিগনিন দিয়ে তৈরি। এর পাশে কি থাকে? কম্প্যানিয়ন সেল থাকে, যে কম্প্যানিয়ন সেল যেটা কিনা যার মধ্যে নিউক্লিয়াস আছে, যে কিনা লিভিং। কম্প্যানিয়ন সেল কি করে? সাপ্লাই দ্য সিভ টিউব উইথ সাম অফ দেয়ার রিকোয়ারমেন্টস। এটা হয়ে গেল ফ্লোয়েমের স্ট্রাকচার। ডু নট হ্যাভ লিগনিন লেখা, ও ডু নট হ্যাভ লিগনিন না, দ্য সিভ টিউব সেলস ডু নট হ্যাভ লিগনিন ইন দেয়ার ওয়াল, মানে তার মানে শুধু সেলুলোজ দিয়ে তৈরি। আচ্ছা, তারপরে চলে আসো মেকানিজম, এখান থেকে কিভাবে ফুডের ট্রান্সপোর্টটা হয়। The food is made in mesophyll cells of leaf. লিফের মেসোফিল সেল গুলো, এই যে মনে করো এটা লিফের আপার সারফেস, এটা মনে করো লিফের লোয়ার সারফেস। আপার সারফেস আর লোয়ার সারফেসের মাঝখানে এই যে এখানে মেসোফিল সেল গুলো এরকম থাকে। লম্বা লম্বা মেসোফিল গুলোকে বলে প্যালিসেড মেসোফিল, আর এরকম গোল গোল যেগুলোর মধ্যে একটু গ্যাপ আছে সেগুলোকে বলা হয় স্পঞ্জি মেসোফিল। আছে এখানে মনে হয় ছবিটা, আগের পেজে মনে হয় ছিল, আগের জাইলেমের পার্টটাতে মনে হয় ছিল। এই একটু পার করে দিও। হ্যাঁ, আর একটু নিচে, এই তো, হ্যাঁ, এখানে এখানে এই যে এরকম লম্বা লম্বা মেসোফিল গুলোকে বলা হয় প্যালিসেড মেসোফিল, আর এই গোল গোল গুলোকে বলা হয় স্পঞ্জি মেসোফিল। এনিওয়ে, এইখানে ফুড তৈরি হয়, এই মেসোফিল সেলের মধ্যে ফুড তৈরি হয়, কিন্তু ওটা লোডিং হয় হচ্ছে সিভ টিউবের মধ্যে পড়ে, এই যে মেড বাই মেসোফিল সেল। তারপরে এগুলো sieve tubes of the phloem, the mesophyll cells of leaves enter into sieve tubes of the phloem, interconnected phloem tubes are present in all the parts। এটা মোটামুটি বুঝেই যাবা, এখান থেকে এত অবধি পড়ে রাখো, এখান থেকে এত অবধি। এই যে দেখো প্ল্যান্টস লাইক স্টেমস এন্ড রুট পর্যন্ত এগুলো সব বলেই দিয়েছি। এবার দেখো ট্রান্সলোকেশন, দেখো ট্রান্সলোকেশন অফ, হোয়াই ট্রান্সলোকেশন অফ ফুড is necessary to all the parts, why? এটা একটা কোশ্চেন কিন্তু আসে, যে প্ল্যান্টের সব পার্টে ফুড কেন পৌঁছাচ্ছে। তোমার বই কোথায়? তো ফাজলামি মারতে আসছো নাকি? পড়তে আসছো, বই নিয়ে আসো তো। ট্রান্সলোকেশন অফ ফুড সব পার্টে হয়, লিডস টু আদার পার্টস অফ দ্য প্ল্যান্ট বাই, যে সব যেমন ওয়াটারের ট্রান্সপোর্ট রুট থেকে লিফে হয়, অত সব পার্টে হয় না, কিন্তু ফুডের ট্রান্সপোর্ট সব জায়গাতেই হয়। কেন? Because every part of plant need food for obtaining energy, for building its part and maintaining its life। সেই জন্যই তোমার সব পার্টে ফুডের ট্রান্সপোর্ট হওয়াটা দরকার। আর এখানে একটা ডিফারেন্স কিন্তু হয়ে যাবে এখান থেকে এত অবধি, এখান থেকে এত অবধি, যে মুভমেন্ট অফ ওয়াটার ইন জাইলেম ইজ অলওয়েজ আপওয়ার্ডস ফ্রম সয়েল টু লিফ, কিন্তু মুভমেন্ট অফ ফুড ইন ফ্লোয়েম
হাউএভার আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড সব দিকেই হয়, ডিপেন্ডিং অন দ্য নিড অফ দ্য প্ল্যান্ট। কোথায় দরকার আছে সেই অনুযায়ী নিচে উপরে সব দিকে ফুডের ট্রান্সপোর্ট হবে। মেকানিজমটা কোথা থেকে কত অব্দি পড়বো? মেকানিজমটা এই যে এখান থেকে এতটা পড়বো, গ্রো পর্যন্ত। খুবই ইম্পর্টেন্ট এই মেকানিজমটা। কেন? কারণ আমি তোমাকে কি বললাম যে সুগারটা যেটা তৈরি হলো, এইদিকে দেখো, সুগারটা যেটা তৈরি হলো লিফের মধ্যে, লোডেড ইনটু দ্য সিপ টিউব বাই ইউজিং কি, বাই ইউজিং কি লেখা আছে, এনার্জি অর ইন দ্য ফর্ম অফ এটিপি। সবাই ইয়ে করবা, রেসপন্স করবা। তারপরে যখনই তোমার সিপ টিউবের মধ্যে, সরি, যখনই মনে মনে করে এটা সিপ টিউব, সিপ টিউবের মধ্যে যখন ফুড ঢুকলো, মানে সুগার যখন ঢুকলো, সুগার ঢুকে যাওয়া মানে সুগার মানে সলিউট বেড়ে গেল, তার মানে জল কি হলো, জল কমে গেল। তাহলে ওয়াটারের কনসেন্ট্রেশন কমে গেলে আশেপাশের হাই কনসেন্ট্রেটেড রিজিয়ন থেকে জল এর মধ্যে ঢুকবে, হ্যাঁ কি না? তাই দেখো লেখা আছে ওয়াটার নাও এন্টার্স ইনটু সিপ টিউব containing sugar by the process of osmosis, osmosis প্রসেসে জল ঢুকে গেল। তাহলে এখন এই জায়গায় প্রেসার বেড়ে গেল, জল ঢুকাতে এই জায়গাটার প্রেসার বিল্ড আপ হচ্ছে। এবার মনে করো ওর উপরে একটা সিপ টিউব আছে, এখানে প্রেসার লো, এখানে প্রেসার হাই, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে ফুড সমেত জলটা চলে যাবে। তারপরে দেখো এখানে লেখা আছে ডিউ টু হুইচ দ্য প্রেসার ইন দ্য ফ্লোয়েম টিস্যু রাইজেস। This high pressure produces in the phloem tissue moves the food to all the parts of the plant having less pressure. যেখানে যেখানে কম প্রেসার আছে ওখানে ওখানে ফুডটাকে পৌঁছে দেবে। This allows the phloem to transport food according to the needs of the plant. যেমন একটা এক্সাম্পল দেখো, এই যে তোমাকে যে বার্ডের এক্সাম্পলটা দিলাম, তাহলে ফুল ফুটবে বা একটা নতুন পাতা হবে, একটা বার্ড হয়েছে সিজনাল, এই যে দেখো স্প্রিং এর সময়, বসন্তকালে ফুল ফোটে, তাই কি না? তো ওই ফুলের যে বাড গুলোকে তো গ্রোথের জন্য এনার্জি দিতে হবে। তো কোথা থেকে এনার্জিটা পাবে? ওই রুটের মধ্যে বা অন্যান্য পার্টে যে ফুড স্টোর আছে ওটা আবার পুড়ে যায়। এই যে ইভেন দ্য সুগার স্টোরড ইন দ্য রুট অফ স্টেম টিস্যু অফ এ প্ল্যান্ট would be transported through phloem to buds which need energy to grow. এগুলা কোয়েশ্চেন খুব আসে। The xylem plants are responsible for transport of water. আচ্ছা, এবার চলে আসি হচ্ছে আমাদের নেক্সট পার্টে, যে ট্রান্সপোর্ট ইন হিউম্যান, যেটা হচ্ছে দেখো ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট, জাইলেম, ফ্লোয়েম, এগুলো ছোটবেলার পড়া, এগুলা সবই তোমরা জানো। একটু জাস্ট মানে ইয়ে করে দিলেই হয়ে গেল। কিন্তু ট্রান্সপোর্ট ইন হিউম্যান এটা কিন্তু অনেক কমপ্লিকেটেড। কেন কমপ্লিকেটেড আমি বলছি, কারণ এর মধ্যে এখন চলে আসবে হার্ট। এর মধ্যে এখন ঢুকে গেল হার্টের স্ট্রাকচার, হার্টের চেম্বার, হার্টের স্ট্রাকচার, হার্টের চেম্বার, ব্লাড ভেসেল। হ্যাঁ, না ড্র করতে দিবে না, তোমাদের ড্রয়িং আসে না। দিলে তো তোমাদের ভাগ্য খারাপ। অবশ্যই এনসিইআরটি ড্রয়িংটা দেখবা, এনসিইআরটি ড্রয়িংটা এসচান্দের ড্রয়িং এর থেকে ভালো আছে। আমি এসচান্দের ড্রয়িংটা করি না, আমি এই এনসিইআরটিটাই করি। আমার হ্যাঁ, একটা ডায়াগ্রাম আসবে না বায়োলজিতে? বায়োলজিতে দুই তিনটা ডায়াগ্রাম তো আসবেই, আঁকানো আঁকানো। তোমার নিউরনের ছবি আসতে পারে, ডাইজেস্টিভ সিস্টেমের ছবি আসতে পারে, ব্রিদিং ইন ব্রিদিং আউট এর ছবি আসতে পারে, স্টোমাটার ছবি আঁকাতে আসতে পারে। আর হ্যাঁ, তাহলে চলে আসো হিউম্যান ট্রান্সপোর্টিং হিউম্যান। এবার দেখো, ধরে নাও আহ, এটা মনে করো একটা হিউম্যান। এই হিউম্যানটা মনে করো ফুড, ওর স্টমাকে মনে করো স্টমাকে ডাইজেস্টেড ফুড, ইন্টেস্টাইনে মনে করো ডাইজেস্টেড ফুড আছে, ডাইজেস্টেড ফুড। কারণ আমরা নিউট্রিশন চ্যাপ্টারে পড়েছি যে হিউম্যানের এলিমেন্টারি ক্যানালের কোথায় ডাইজেশন কমপ্লিট হয়, বলো? স্মল ইন্টেস্টাইনে কমপ্লিট হয়, আর স্মল ইন্টেস্টাইনে কমপ্লিটও হয়, আবার অ্যাবজর্পশনও হয় ঝিল্লি দিয়ে, মনে পড়ছে? এবার অ্যাবজর্পশন হওয়া মানে কি, ডাইজেস্টেড ফুডটা কিসের মধ্যে চলে গেল, ব্লাডের মধ্যে চলে গেল। এবার ধরে নাও তোমার ব্রেনের মনে করো এনার্জি দরকার। ব্রেনের, আমাদের বডির সব থেকে বেশি এনার্জি কিন্তু আমাদের ব্রেন খায়। হুম, মোটামুটি তোমার নিউট্রিশনের মোটামুটি 30% এনার্জি খেয়ে নেয় তোমার ব্রেন।
তো দেখো ব্যাপারটা হচ্ছে কি যে এই এবার ব্লাডের মধ্যে যে এখন ফুডটা আসলো স্মল ইন্টেস্টাইনে, এটা ধরো ব্রেন বা মাসল বা যেখানেই দরকার এই ফুডের এনার্জিটা যাবে কি করে? তো এই ব্লাড, আমি খুব সিম্পল ওয়েতে বলছি কারণ এখানে অনেক ব্যাপার আছে, গ্লুকোজ ফুকোজ ওগুলো আগে যায় লিভারে, লিভার থেকে হেপাটিক পোর্টাল, ওগুলো অনেক অত যাবো না। মোট কথা ব্লাড রান করে এরকম ব্লাড ভেসেল দিয়ে, এই ব্লাড ভেসেল দিয়ে ব্লাড রান করে। এবার অনেক রকমের ব্লাড ভেসেল হয়, আর্টারি ভেইন ক্যাপিলারি, ওগুলোতে আমি পরে আসছি। মোট কথা ব্লাড ভেসেল দিয়ে এই ব্লাডটা চলে যাবে আমাদের হার্টে, হার্ট এটাকে পাম্প করবে, পাম্প করে ব্লাডটাকে পাঠিয়ে দেবে ব্রেনে। অ্যাজ সিম্পল এজ দ্যাট, আমি খুব সিম্পল ওয়েতে বললাম। এই যে ব্লাড যে ফুডকে ক্যারি করছে ওটা যাবে হার্টে, হার্ট এটাকে একটা পাম্প মারবে, পাম্প করে ব্লাডটাকে পাঠিয়ে দেবে ব্রেনে, তাহলে ব্রেনে তোমার ইয়েটা চলে গেল, ফুডটা চলে গেল। সেকেন্ড জিনিস কি, ধরে নাও লাংস, লাংসে এবার আমরা ইয়ে নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, ঠিক আছে? এবার লাংসের এবার এখানে মনে করো O2, এবার অক্সিজেন কে অ্যাবজর্ব করে বলো? অক্সিজেন অ্যাবজর্পশন লাংসের কোথায় কোন পার্ট দিয়ে হয়? অ্যালভিওলাই। এটা হচ্ছে অ্যালভিওলাই, মনে পড়ছে? অ্যালভিওলাই বেলুনের মতো। এই অ্যালভিওলাই গুলো কি দিয়ে সারাউন্ডেড ছিল বলো? ব্লাড, ব্লাড ক্যাপিলারিজ দিয়ে গিয়েছিল, মোট কথা ব্লাড ভেসেলস। তো ব্লাডের মধ্যে অক্সিজেনটা ঢুকলো, তাহলে এবার এই অক্সিজেনটা ধরো তোমার মাসেলে বা ব্রেনে বা যেখানেই দরকার সেখানে যাবে কি করে? এই ব্লাড, এই অক্সিজেন সমেত ব্লাডটা চলে যাবে হার্টে, হার্ট এটাকে পাম্প করবে, পাম্প করে তোমার অক্সিজেনও পাঠিয়ে দেবে ব্রেনে। এবার ব্রেনে তাহলে ফুডও চলে গেল, ধরুন গ্লুকোজ, ব্রেনে অক্সিজেনও চলে গেল। এবার অক্সিজেন ফুডকে ব্রেক ডাউন করে কি বানাবে? 38 মলিকিউলস অফ এটিপি, আর তার বাই প্রোডাক্ট তৈরি হবে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। এই কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারকে আবার বাইরে কি করে বের করব? ওই কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার আবার ব্লাডে চলে আসবে, ব্লাড, ওই ব্লাডটা চলে আসবে হার্টে, হার্ট ওই ব্লাডটাকে পাম্প করে আবার পাঠিয়ে দিবে লাংসে, লাংস থেকে কার্বন ডাই অক্সাইডটা আবার এখান দিয়ে বাইরে বেরিয়ে যাবে। এগুলা হচ্ছে ট্রান্সপোর্ট। এবার তারপরে এই যে ডাইজেস্টেড ফুড, ঠিক, এবার ডাইজেস্টেড ফুড তো ভালো, কিন্তু ফুডের আমাদের বডিতে যে টক্সিক প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড ছাড়াও, আমাদের বডিতে আরো অনেক টক্সিক প্রোডাক্ট তৈরি হয়, যেমন ইউরিয়া, তারপরে হচ্ছে অ্যামোনিয়া, হ্যাঁ, তারপরে ইউরিক অ্যাসিড, এগুলো এইগুলো জিনিসের কি হয় স্যার, এগুলো কেন তৈরি হয় আমাদের বডিতে? মেটাবলিক রিয়াকশনের জন্য। যেরকম প্রোটিন যখন ব্রেকডাউন হয় তখন ইউরিয়া তৈরি হয়। তো যাই হোক, এই ইউরিয়া অ্যামোনিয়া এগুলো জিনিস আবার ব্লাড দিয়ে চলে আসে হার্টে, হার্ট এটাকে পাম্প করে কোথায় পাঠিয়ে দিবে বলতো? এগুলোকে ফিল্টার করার জন্য পাঠিয়ে দিবে কিডনিতে, পাঠিয়ে দিবে। তো সবকিছুই এগুলো কিন্তু কানেক্টেড, সবকিছুই এগুলো কানেক্টেড। এবার এই কানেকশন গুলোকে বানাচ্ছে কে? কানেকশন গুলোকে বানাচ্ছে হচ্ছে ব্লাড। ব্লাডকে তুমি একটা ভেহিকেলের মতো ভাবো, ধরো না একটা ট্রাক বা কিছু এরকম। আর ব্লাড কি দিয়ে রান করে বললাম, কিসের ভিতর দিয়ে ব্লাড রান করে? ব্লাড ভেসেলস, ওগুলোকে রুট হিসাবে ভাবো, ভাবো হাইওয়েজ, হ্যাঁ, ওগুলো মনে করো রুট, তাহলে ওগুলোর মধ্যে দিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ভেহিকেলের ইঞ্জিনটা কোথায়? পাওয়ারটা কোথা থেকে পাচ্ছে রান করার? হার্ট হচ্ছে এটার ইঞ্জিন। কথাটা বুঝলে জিনিসটা? হার্ট হচ্ছে ওই ইঞ্জিনটা যে এই ব্লাডকে ওই পুশটা দিচ্ছে, যাও এইখানে, এইটা ওখানে যাও, ওটা ওখানে যাও, এই। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম ইন হিউম্যান। তো এবার ট্রান্সপোর্ট সিস্টেম ইন হিউম্যানের সবার আগে তাহলে আমাদেরকে কি পড়তে হবে? আমাদেরকে ট্রান্সপোর্ট যে করে যে ব্লাড, ব্লাড সম্পর্কে একটু জানতে হবে, তারপর ব্লাডের কম্পোনেন্টস গুলো একটু জানতে হবে, ওগুলোর ফাংশন গুলো একটু জানতে হবে, তারপরে আমরা চলে আসবো ব্লাড ভেসেলস, তারপরে আমরা চলে আসবো হার্ট, আর তারপরে আমরা পড়বো হার্ট কিভাবে পাম্প করে, হার্টের স্ট্রাকচার কি। এটা ভালো, বেশ ইন্টারেস্টিং। তাহলে ব্লাডের যে মধ্যে একটা লিকুইড পাওয়া যায়, যে লিকুইডটার নাম হচ্ছে প্লাজমা। ব্লাডের থেকে যদি আমি রেড ব্লাড সেলকে আলাদা করে দিই, আরবিসি কে যদি আলাদা করে দিই, তাহলে প্লাজমার কালারটা পেল ইয়েলো কালারের হয়। আলাদা করা যায় স্যার? হ্যাঁ, করা যায়। সেন্ট্রিফিউগেশন বলে একটা প্রসেস আছে, সেন্ট্রিফিউগেশন।
না, এগুলো করে রিসার্চ পারপাস, ব্লাড টেস্ট এগুলোর জন্য করে। হুম। এই যে দেখো, ব্লাডকে যদি সেন্ট্রিফিউগেশন করা হয়, সেন্ট্রিফিউগেশন হচ্ছে একটা মেশিন, যেই মেশিনটা প্রচন্ড স্পিডে ঘোরে, আরপিএম এ ঘোরে। আরপিএম এর ফুল ফর্ম হচ্ছে রিভলিউশন পার মিনিট। এনিওয়ে, তো এরকম করলে কি হয় যে প্লাজমাকে তুমি সলভেন্ট ভাবো, আর ব্লাডের যে সেলগুলো আছে এগুলোকে তুমি সলিউট হিসেবে ভাবো। তো সেন্ট্রিফিউগেশন প্রসেসে সলভেন্ট থেকে সলিউটকে আলাদা করা যায়। যদি করা যায়, দেখো এই যে প্লাজমাটা উপরে থাকে, প্লাজমাটা উপরে থাকে যেটাকে বলবো সুপারন্যাটেন্ট, এই যে পেল ইয়েলো কালারের, মাঝখানে একটা বাফার কোট থাকে, আর নিচের দিকে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট, যা যা সেল সেগুলো নিচে। হুম, সবগুলোকে আলাদা আলাদা করা যাবে, ওটা আলাদা আলাদা আরপিএম এ ঘোরাতে হবে সেন্ট্রিফিউগেশন মেশিনে। সেন্ট্রিফিউগেশন, হ্যাঁ, কিন্তু আলাদা আলাদা স্পিডে ঘোরাতে হয়। ধরো প্লেটলেটের যা ওজন, তাই তো ওটার ঘোরানোর মানে ওটাকে আলাদা করতে হলেও আলাদা আরপিএম এ ঘোরাতে হবে। সেন্ট্রিফিউগেশন মেশিন তোমার হচ্ছে এই যে এরকম দেখতে অনেকটা। একটা সেন্ট্রিফিউগেশন মেশিনের অনেক ভ্যারাইটি হয়। খুব ছোট সেন্ট্রিফিউগেশন মেশিনও পাওয়া যায়, মনে করো একটা মিক্সার গ্রাইন্ডারের মতো। আবার এই যে এরকম টেবিলের সাইজেরও সেন্ট্রিফিউগেশন মেশিন পাওয়া যায়। আমার দেখা সব থেকে বড় সেন্ট্রিফিউগেশন মেশিন হচ্ছে, আমি দেখেছি নর্থ বেঙ্গল এগ্রিকালচার যে ইয়ে কলেজটা আছে, কোচবিহার আলিপুরদুয়ারের ওখানে। হ্যাঁ, ওইখানে আমি সব থেকে বড় সেন্ট্রিফিউগেশন মেশিন দেখেছি। এই যে এরকম টেবিলের মতো, ওগুলা হচ্ছে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, কয়েক কোটি মানে কোটি টাকা দাম দিল। হুম। এই যে এরকম সেন্ট্রিফিউগেশন, এই যে দেখো একটা একটা সেন্ট্রিফিউগেশন মেশিনের ভার্সন দেখাচ্ছি, এই যে এটা, এটা ছোট, একদমই ছোট একটা। হ্যাঁ হ্যাঁ, দোকানেও রাখে তো। তাহলে ব্লাডের যে লিকুইড পার্টটা, সেলগুলোকে যদি বাদ দিই, শুধু লিকুইডটাকে বলা হচ্ছে প্লাজমা। তারপরে ব্লাডের মধ্যে যে সেলগুলো থাকে এগুলো হচ্ছে সেলস। রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট। রেড ব্লাড সেল और রেড ব্লাড কর্পাসেল, কর্পাসেল মানে সেল। হোয়াইট ব্লাড সেল और হোয়াইট ব্লাড কর্পাসেল আর প্লেটলেটস, এগুলো হচ্ছে সব ব্লাডের সেলস। তাহলে দেখিনি, ব্লাডের ডেফিনেশনটা প্রথমে মার্ক করো। হোয়াট ইজ ব্লাড? ব্লাড ইজ এ লিকুইড called plasma with red cells, white cells and platelets floating in it. এবার চলে আসো প্লাজমা আর এর ফাংশন, এর মধ্যে কি কি আছে ওগুলো দেখে নাও। দ্য লিকুইড পার্ট অফ ব্লাড ইজ কল্ড প্লাজমা। প্লাজমার মধ্যে 90% ওয়াটার, এগুলো মার্ক করো, 90% ওয়াটার, প্রোটিন, ডাইজেস্টেড ফুড, কমন সল্ট, ওয়েস্ট প্রোডাক্ট লাইক কার্বন ডাই অক্সাইড এন্ড ইউরিয়া, হরমোনস, অনেক কিছুই ভেসে থাকে তোমার ইয়ের মধ্যে। ইভেন প্লাজমার মধ্যে কিন্তু রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেটস এগুলোও প্লাজমার মধ্যেই ভেসে থাকে। আচ্ছা, তারপরে চলে আসো রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলের স্ট্রাকচার, ফাংশন এগুলো দেখে নিই। রেড ব্লাড সেলের ফাংশন কি? ক্যারি অক্সিজেন ফ্রম লাংস to all the cells of the body. It is actually the hemoglobin present in red blood cell which carries oxygen in the body. এই যে দেখো রেড ব্লাড সেলের ছবিগুলো দেখবে, রেড ব্লাড সেলের ছবিটা দেখলে বোঝা যাবে যে এটা মাঝখান থেকে চ্যাপ্টা, হ্যাঁ কি না? বাই বাই কনভেক্স, দুই দিক থেকে চ্যাপ্টা, মানে সাইড থেকে যদি দেখি এই দিকেও চ্যাপ্টা আবার এই দিকেও চ্যাপ্টা, দুই দিক থেকে এরকম চ্যাপ্টা হয়, বাই কনভেক্স। এবার কেন স্যার? তাহলে বেশি করে হিমোগ্লোবিন একে অ্যাকোমোডেট করতে পারবে। এইচ মানে ধরে নাও হিমোগ্লোবিন। বাই মিনস দুই, দুই, দুই দিক থেকে কনভেক্স। কনভেক্স না কনকেভ, কি বল চ্যাপ্টারে কি বলে? এটা কনকেভ হবে, বাই কনকেভ হবে। হুম, চ্যাপ্টা হলে কনকেভ হয়, ফোলা হলে কনভেক্স হয়। তাই হোক, বাই কনকেভ হবে। তো বাইকনকেভ হওয়ার কারণ কি? এক এক তো হচ্ছে রেড ব্লাড সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস না থাকার জন্য ওটা চ্যাপ্টা। হ্যাঁ, না থাকার জন্য সারফেস এরিয়াটা অনেক বেশি পায়,
সারফেস এরিয়াটা অনেক বেশি পায়, তাই অনেক বেশি হিমোগ্লোবিনকে অ্যাকোমোডেট করতে পারে। আর বেশি হিমোগ্লোবিন মানে হিমোগ্লোবিন কার সাথে বাইন্ড হয়, অক্সিজেনের সাথে বাইন্ড হয়। যত বেশি হিমোগ্লোবিন, এটা ম্যামালের আরবিসির একটা ফিচার, ম্যামালিয়ান আরবিসি। সবার আরবিসি কিন্তু এরকম চ্যাপ্টা হয় না, যেমন ফ্রগের আরবিসির মধ্যে কিন্তু আবার নিউক্লিয়াস আছে, ওটা আবার চ্যাপ্টা না, ওটা এমনি নর্মাল যেরকম সেল হয় এরকম। হুম। এরকম যদি হতো তাহলে সারফেস, এই যে এরিয়াটা, সারফেসের যে এরিয়াটা, এটা যতটা না হতো, এটা এরকম একটু চ্যাপ্টা হয়ে যাওয়াতে একটু এরিয়াটা ভিতরে বেশি পাচ্ছে, বুঝলা? একটু এরিয়াটা বেড়ে গেল ভিতরে। কার্ভটার জন্য একটু এরিয়াটা বেড়ে গেল, এটাই আর কি। তো রেড ব্লাড সেলের মধ্যে অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন যে থাকে, হিমোগ্লোবিনকে যদি আমি আরো ডাইসেক্ট করি, হিমোগ্লোবিন প্রত্যেকবারই বলি কিন্তু বলে কোনো লাভ হয় না, কারণ এগুলো আলটিমেটলি কেউ মনে রাখে না। হিমোগ্লোবিন দুটো পার্ট দিয়ে তৈরি, একটা ইনঅর্গানিক পার্ট দিয়ে তৈরি, যদিও এগুলো ক্লাস 11-এ গিয়ে আবার লাগবে যদি বায়োলজি নাও, আর একটা অর্গানিক পার্ট দিয়ে তৈরি। ইনঅর্গানিক পার্ট হচ্ছে হিম, HAEME, হিমের একটা খুবই কমপ্লেক্স কেমিক্যাল স্ট্রাকচার আছে। মোট মোট কথা হচ্ছে হিম হচ্ছে আয়রন দিয়ে তৈরি একটা কম্পাউন্ড। হুম, মোট কথা ভাবো হিমের মধ্যে আয়রন আছে, ঠিক। আর অর্গানিক পার্ট হচ্ছে প্রোটিন, প্রোটিনটার নাম হচ্ছে গ্লোবিন প্রোটিন। দুই রকমের গ্লোবিন প্রোটিন হয়, আলফা, বিটা। আলফা থাকে দুটা, বিটা থাকে দুটা। এবার আলফা, এই যে ধরে নাও এই দুটা হচ্ছে আলফা প্রোটিন, আর এই দুইটা মনে করো বিটা প্রোটিন। এইটা হচ্ছে একটা হিমোগ্লোবিনের, একটা গ্লোবিন প্রোটিনের স্ট্রাকচার, এর সাথে হিম গুলো লেগে আছে। এটা করতে গেলে পলিপেপটাইড করতে হবে। পলিপেপটাইড, পলিপেপটাইড, হ্যাঁ, তাও হিমোগ্লোবিনের স্ট্রাকচার না, না এমনি বলছি। হিমোগ্লোবিন হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল হিমোগ্লোবিন। আয়রনের ভ্যালেন্সি কত তোমরা জানো? আয়রনের তো ভ্যারিয়েবল ভ্যালেন্সি হয় 2 বা 3, না 2 কেন, ও হ্যাঁ সরি, 2 or 3। আর অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2। ধরো আয়রনের ভ্যালেন্সি 2 ধরেই চলি, ঠিক। তাহলে আয়রনের ভ্যালেন্সি 2, অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাহলে হিমোগ্লোবিনের আয়রনটা যখন অক্সিজেনের সাথে লাগবে, তাহলে কি প্রডিউস হবে? APO, আয়রন অক্সাইড। কি বুঝতে পারলে? এরকম করে আয়রনটা অক্সিজেনের সাথে লেগে যায়, হিমোগ্লোবিনের আয়রনটা অক্সিজেনের সাথে লাগে। তো যত বেশি হিমোগ্লোবিন তত বেশি আয়রন, তত বেশি অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি। হিমোগ্লোবিন কিন্তু কার্বন ডাই অক্সাইডকেও ক্যারি করে, তোমাদেরকে রেসপিরেশন পার্টে বলেছিলাম, যখন হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে লাগে তখন যে কম্পাউন্ডটার নাম হয় সেটার নাম কি ছিল? অক্সি, অক্সি হিমোগ্লোবিন। আর যখন কার্বন ডাই অক্সাইডের সাথে লেগে যায়, কার্বামিনো হিমোগ্লোবিন। তো ওটা কোথায় ওই ফরমেশন গুলো হয় ওগুলো তো জানোই, ওটা টিস্যুতে হবে, টিস্যু টু লাংস। কার্বন ডাই অক্সাইড ইজ ক্যারিড বাই প্লাজমা অফ ব্লাড, মানে মোস্ট অফ দা কার্বন ডাই অক্সাইড প্লাজমা দিয়ে হয় ইন ডিজলভ ফর্ম। red blood cells do not have nucleus. Red blood cell have to make quickly, made quickly because they do not live for very long. রেড ব্লাড সেলের মধ্যে নিউক্লিয়াস না থাকাতে বেশি দিন বাঁচেও না। ইচ রেড ব্লাড সেল লিভস ফর অ্যাবাউট 4 months। এই জন্যই একবার রক্ত দেওয়ার 3 মাস, 4 মাস পরে আবার রক্ত দিতে হয়, কারণ তুমি তো অলরেডি রেড ব্লাড সেল কিছু দিয়ে দিলা, ওটাকে রিজেনারেট হতেও তো টাইম লাগবে। তো 4 মাসের আগে দিয়ে দিলে তোমার বডিতে রেড ব্লাড সেল অনেক কমে গেল, তাহলে তোমার কাজটা কে করবে? অক্সিজেন ক্যারি। Anyway, is a one reason for short life of red blood cell is that they do not have nuclei. ওদের নিউক্লিয়াস থাকে না। It has been estimated that about কত রেড ব্লাড সেল থাকে? 3 মিলিয়ন রেড ব্লাড সেল of the human blood die every day, but 4 times that number are made in the bone marrow every day. মানে প্রতিদিন আমাদের বডিতে কত 3 মিলিয়ন রেড ব্লাড সেল মারা যাচ্ছে, কিন্তু তার 4 টাইম 12 মিলিয়ন আবার তৈরি হচ্ছে। সেই জন্য ব্লাড ডোনেট করলে অসুবিধা হয় না।
এই যে এখানে লেখা আছে যে when we donate blood to save the life of a person, then the loss of blood from our body can be made up very quickly within a day. কারণ আমাদের বডিতে রেড ব্লাড সেল তৈরি হওয়ার প্রসেস আরো ফাস্ট। কি এনিওয়ে এবার চলে আসি, হোয়াইট ব্লাড সেল। ওরকম ওগুলো বিক্রি ওরকম করা যায় না, ওগুলো ইয়ে অনেক পেপার ওয়ার্কস আছে, ওগুলো ইনলিগাল ব্যাপার। ব্লাড বিক্রি করা যায় না, ব্লাড ডোনেট করা যায়, ব্লাড খুঁজতে হয়, ওগুলো আলাদা জিনিস। হোয়াইট ব্লাড সেল, দেখো হোয়াইট ব্লাড সেলের মধ্যে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কিছু থাকে না, এটা সেই জন্য নর্মাল সেলের যেরকম ট্রান্সপারেন্ট কালার হয় ওরকমই কালার, এটার কালার কিন্তু হোয়াইট হয়। হোয়াইট নাম দিয়েছে কারণ এটা কালারলেস তাই। তো এনিওয়ে হোয়াইট ব্লাড সেলস কি কাজ? ফাইট ইনফেকশন এন্ড প্রোটেক্ট আস ফ্রম ডিজিজ। অনেক রকমের হোয়াইট ব্লাড সেল হয়, যেমন হচ্ছে আমি বলছি লিম্ফোসাইট, এটা একটা পরে আছে, মানে লিম্ফের মধ্যে আছে, হ্যাঁ লিম্ফোসাইট আছে লিম্ফোসাইট, মনোসাইট, ফ্যাগোসাইট, এরকম অনেক রকমের ডব্লিউবিসি হয়। ফ্যাগোসাইট, হুম, তারপরে হচ্ছে তোমার না দাঁড়াও একটা জিনিস বলি, লিম্ফোসাইটও দুই রকমের হয়, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, অনেক রকমের লিম্ফোসাইট হয়। তো এগুলো কি করে, যেমন মনোসাইট, ফ্যাগোসাইট, এরা কি করে বলতো, এরা অ্যামিবার মতো জার্মস কে খেয়ে নেয়, এই যে মনে করো যে একটা জার্মস ওটাকে খেয়ে নিল, ফ্যাগোসাইটোসিস করে মেরে ফেলে, তাই এগুলোকে ফ্যাগোসাইট বলে বা মনোসাইট বলে। অন দি আদার হ্যান্ড টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এরা কি করে, এরা অ্যান্টিবডি বলে একটা কেমিক্যাল বানায়, অ্যান্টিবডি বলে একটা কেমিক্যাল বানায়, ওই অ্যান্টিবডিটাই জার্মসদেরকে গিয়ে মেরে ফেলে, জার্মসদেরকে গিয়ে মেরে ফেলে। তো অ্যান্টিবডি কি, এটা কেমিক্যাল। তো কেউ কেউ কেমিক্যালি জার্মসদেরকে মারে যেমন লিম্ফোসাইট, আর কেউ কেউ মানে কি বলবো বায়োলজিক্যালি মারে, ধরো খেয়ে নিল বা এরকম করে destroy করে। তো এনি আদার, যাই হোক দেখো এখানে কি লেখা আছে যে সাম হোয়াইট ব্লাড সেলস ক্যান ইট আপ দ্য জার্মস লাইক ব্যাকটেরিয়া হুইচ কজেস ডিজিজেস, কেউ কেউ খেয়ে নিয়ে মারে। আর আদার হোয়াইট ব্লাড সেলস মেক কেমিক্যালস, এই যে নোন অ্যাজ কি লেখা আছে অ্যান্টিবডিজ টু ফাইট এগেইনস্ট ইনফেকশন। ইম্পর্টেন্ট কিন্তু, তোমাকে ওটা অত মনে রাখতে হবে না যে কে ফ্যাগোসাইটোসিস করে কে অ্যান্টিবডি বানায়, জাস্ট সাম অফ देम ফ্যাগোসাইটোসিস, সাম অফ देम কেমিক্যালস ইন। আচ্ছা হয়ে গেল ডব্লিউবিসি, বাকিটা অত কিছু নেই, বাকিটা এমনি ইয়ে করে নিও। ও এই লাইনটা মার্ক করে নাও, all the white blood cells have a nucleus through the though the shape of nucleus is different in different types of white blood cells. হোয়াইট ব্লাড সেলের মধ্যে কিন্তু আবার নিউক্লিয়াস থাকে। আচ্ছা এবার চলে আসে হচ্ছে প্লেটলেট, দারুণ ফ্যাসিনেটিং জিনিস। প্লেটলেট হচ্ছে কি বলতো, ডেড সেল থেকে, বোন ম্যারো সেল থেকে প্লেটলেট তৈরি হয়, ডেড না ঠিক, আমাদের বোন ম্যারোতে সেলের স্টেম সেলের ফ্র্যাগমেন্টস থেকে প্লেটলেট তৈরি হয়। ফ্র্যাগমেন্টস মানে টুকরা, বুঝতে পারলা? আমাদের বোন ম্যারো, বোন ম্যারো যে হাড্ডির ভিতরে যে একটা একটা ইয়ে থাকে না, যখন মাটনের ইয়ে খাও হাড্ডির ভিতরে একটা লিকুইডের মতো থাকে না, হ্যাঁ, তো ওইটা হচ্ছে বোন ম্যারো। ওই বোন ম্যারোর মধ্যে এক ধরনের সেল আছে স্টেম সেল, স্টেম সেলই রেড ব্লাড সেল বানায়, হোয়াইট ব্লাড সেল বানায়। তো ওই স্টেম সেলেরই টুকরা থেকে প্লেটলেট তৈরি হয়। এনিওয়ে প্লেটলেট কি হচ্ছে যে দেখো ধরে নাও আমাদের হাতে বা কোথাও সাপোজ কেটে গেল, এই জায়গাটা মনে করো কেটে গেছে, এবার কেটে যাচ্ছে, কেটে গেল তার মানে এখন ব্লাড লস হচ্ছে, এখান দিয়ে মনে করো ব্লাড পড়ছে। এবার ব্লাড যখনই রাফ সারফেসের কন্ট্যাক্টে আসে তখনই ব্লাডটা ক্লট হয়ে যায়, মানে এই জায়গাটা জমে যায়, যাতে করে আর ব্লাড না বেরোতে পারে। এবার ক্লটিংটা হয় কি করে, যে অনেকগুলো ফ্যাক্টরস আছে, ওই ফ্যাক্টরস গুলো, ফ্যাক্টরস মানে প্রোটিন আছে, যে ফ্যাক্টরস গুলো প্লেটলেটকে অ্যাক্টিভ করে দেয়, প্লেটলেটকে সরি পিএলএটি প্লেটলেটস কে অ্যাক্টিভ করে দেয়।
তখন প্লেটলেট কি করে এক তোমার হচ্ছে থ্রম্বিন থ্রম্বিন বলে একটা প্রোটিন আছে, ওটাকে প্রোথ্রম্বিনে কনভার্ট করে, প্রোথ্রম্বিনে কনভার্ট করে। আর এই প্রোথ্রম্বিন কি করে, আমাদের ব্লাডের মধ্যে একটা ফাইবার আছে যেটার নাম হচ্ছে ফাইব্রিন। ফাইব্রিন, এই ফাইব্রিন গুলোর যে প্রোটিন গুলো, এগুলো প্রথমে ছোট ছোট মানে আলাদা আলাদা থাকে, কিন্তু প্রোথ্রম্বিন যখন চলে আসে তখন এই ফাইব্রিনের মনোমার গুলো হয়ে যায় ফাইব্রিনের পলিমার, মানে এইরকম লম্বা এরকম একটা সুতোর মতো বানায়। ফাইব্রিনের কি বানায়, পলিমার। এই পলিমার গুলো হয় কি, এই জায়গাতে এরকম নেটওয়ার্কের মতো এরকম করে হয়ে যায়, এরকম নেটওয়ার্কের মতো এরকম ভাবে জায়গাটাকে ঘিরে দেয়। আর এই নেটওয়ার্কের মধ্যেই, এরকম ভেবো না যে আমি কিছু দেখতে পাচ্ছি না, সাইড ভিউতে সব দেখা যাচ্ছে। এই নেটওয়ার্কের মধ্যেই ডেড আরবিসি, ডেড ডব্লিউবিসি, এগুলো সব কিন্তু আটকে যায়। এটাকেই বলে ব্লাড ক্লটিং, এটাকেই ব্লাড ক্লটিং বলে। আর তখনই কিন্তু এখান দিয়ে আর ফার্দার ব্লাড লস আর হবে না, ব্লাড আর বেরোবে না। যাই হোক, এত কিছু তো তোমাদের নাই, এটা মানে মোট কথা আমি তোমাদেরকে বললাম এই প্লেটলেট কিভাবে কাজ করে, কিভাবে ব্লাড ক্লটকে। না না না, এগুলো লাগবে না, এটা জাস্ট এক্সট্রা বললাম প্লেটলেট কি করে। এই ফ্যাক্টর গুলো কতগুলো স্যার ফ্যাক্টর থাকে, ফ্যাক্টর 1 থেকে শুরু করে 13 পর্যন্ত টোটাল 13টা ফ্যাক্টর থাকে। যাই হোক, ওই 13টা ফ্যাক্টর একটার পরে একটা অ্যাক্টিভেট হয়, তাও আবার সিকোয়েন্সিয়ালি না, যে 1 অ্যাক্টিভ হলো তারপরে 2 তারপরে 3, ওরকমও না। 10 আগে অ্যাক্টিভ হয়, তারপরে 9 হয়, তারপরে আবার 7 হয়, এরকম উল্টাপাল্টা। এনিওয়ে, এই ফ্যাক্টরস গুলো প্লেটলেটকে অ্যাক্টিভ করে, প্লেটলেট থ্রম্বিনকে প্রোথ্রম্বিন বানায়, প্রোথ্রম্বিন ফাইব্রিনোজেন ফাইব্রিন মনোমার গুলোকে ফাইব্রিনোজেন ফাইব্রিনোজেন পলিমারে কনভার্ট করে, মানে এই ইউনিট গুলোকে জোড়া লাগিয়ে লাগিয়ে এরকম লম্বা ফাইবারের মতো বানায়। ওই ফাইবার গুলো এই কাট পোর্শনটাকে কভার করে দেয়, আর এই নেটওয়ার্কের মধ্যেই ডেড আরবিসি ডব্লিউবিসি এগুলো সব আটকে যায়, আর জায়গাটা ক্লট হয়ে যায় বা কোয়াগুলেট হয়ে যায়, আর ফার্দার ব্লাড লস হয় না। অনেকের আবার এই ব্লাড কোয়াগুলেট হয় না, মানে কোথাও কেটে গেলে রক্ত পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে, এই কন্ডিশনটাকে বলা হয় হিমোফিলিয়া। হিমোফিলিয়া বলে এক ধরনের জেনেটিক ডিসঅর্ডার হয়, ওদের কেটে গেলে ব্লাড পড়তেই থাকে, মানে খুব ওদের এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। হ্যাঁ, জেনেটিক ডিসঅর্ডার হিমোফিলিয়া, হিমোফিলিয়া। তো প্লেটলেট দেখো এখানে, এই প্লেটলেটের এখানে ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। এই যে প্লেটলেটস আর দ্য টাইনি ফ্র্যাগমেন্টস অফ স্পেশাল সেলস ফর্মড ইন বোন ম্যারো, বললাম না ফ্র্যাগমেন্টস থেকে তৈরি হয়। এদেরও কোনো নিউক্লিয়াস নেই, প্লেটলেটস ডু নট হ্যাভ নিউক্লিয়াই। আর প্লেটলেটের ফাংশন যে হেল্পিং কোয়াগুলেশন অফ ব্লাড অর ক্লটিং অফ ব্লাড ইন এ কাট অর উন্ড। হ্যাঁ, সেইটুকুনি এখান থেকে বললেই হবে। তাহলে ব্লাডের ফাংশন গুলো দেখে নিই, ওভারঅল ব্লাডের ফাংশন কি। ব্লাডের ফাংশন, ব্লাড অক্সিজেনকে ক্যারি করে, কোথা থেকে কোথায় দেখে নিবা। ব্লাড কার্বন ডাই অক্সাইডকে ক্যারি করে, কোথা থেকে কোথায় দেখবা। ব্লাড ডাইজেস্টেড ফুডকে ক্যারি করে, আমাদের ব্লাডের মধ্যে দিয়ে আমাদের বডির হরমোনস গুলো ক্যারি হয়। তারপরে ব্লাড ইউরিয়ার মতো টক্সিক ওয়েস্ট কেও কিডনিতে পৌঁছে দেয়। আর ব্লাডের মধ্যে যে ডব্লিউবিসি আছে এইদিকে দেখো, সেটা আমাদের বডিকে প্রোটেক্ট করে, ডব্লিউবিসি গুলো। আর আরো একটা ফাংশন আছে, ব্লাড আমাদের বডি টেম্পারেচারকেও রেগুলেট করে। আমাদের বডির যে হিট তৈরি হচ্ছে ওটা ব্লাড দিয়ে স্কিনে আসে, স্কিন থেকে সোয়েটিং হয়ে ইভাপোরেট হয়ে ওটা চলে যায়। তো এগুলো হচ্ছে ব্লাডের মেইন মেইন ফাংশন। না, ওটা ব্লাডের জন্য কেন হবে, জ্বর হয়েছে মানে কি তোমার বডিতে জার্মস ঢুকেছে। এবার তোমার বডিতে জার্মস ঢুকেছে জন্য ওই জার্মসটাকে মারার জন্য তোমার বডি হিট বেড়ে যাচ্ছে, কারণ হিট দিয়ে জার্মসকে কিল করা যায়। এবার ব্যাপারটা হচ্ছে যে আহ বেশ দেখা গেল তোমার বডি হিট দিয়ে জার্মস গুলোকে কিল করতে পারছে না, কিন্তু বডি হিট বেড়েই যাচ্ছে, কিল করার জন্য বেড়েই যাচ্ছে। আমাদের প্রাইমারি রেসপন্স যে কোনো জার্মসের এগেইনস্টে আমাদের প্রাইমারি রেসপন্স হচ্ছে ফিভার। ফিভার হয়েছে মানে কি তোমার বডিতে জার্মস ঢুকেছে।
তো তোমার বডি হিট দিয়ে ওটাকে মারার চেষ্টা করছে, কিন্তু মরছে না, বডি হিট বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। আর বেশি বডি হিট বাড়লে হয় কি, অর্গান ফেলিওর হয়, আমাদের বডির কেমিক্যাল গুলো ঠিক করে কাজ করে না, সেই জন্য ওষুধ খেতে হয়। তো যাই হোক, ট্রান্সপোর্ট সিস্টেম ইন হিউম্যান, ট্রান্সপোর্ট সিস্টেম ইন হিউম্যান, হিউম্যানের ট্রান্সপোর্ট সিস্টেমের আমার একটা ফুল নোট আছে, একদম হার্টের, তোমার হচ্ছে ছবি টবি দিয়ে, এটা আমার নিজের হাতেই আঁকানো, এগুলো সব ছবি টবি দিয়ে পুরো একদম, আহ খালি দুই একটা জিনিসই খালি লেখা আছে যে বই থেকে পড়তে হবে, দুই একটা জিনিস। হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। ও এটা, তাহলে তো ভালোই। প্রথমে আহ এই কথা না, শোনো, এদিকে চলে আসো। হিউম্যান সার্কুলেটরি সিস্টেম আমাদের যে পড়তে হবে, যেটা দুটো পড়তে হবে, ব্লাড সার্কুলেটরি সিস্টেম, লিম্ফ্যাটিক সিস্টেম। লিম্ফ্যাটিক সিস্টেমটা আমি পরে বুঝাবো, ওটা এখন বললে কিছু বুঝবা না। এবার ব্লাড সার্কুলেটরি সিস্টেমের মেন মেন জিনিস কি, তোমাকে ব্লাড পড়তে হবে, হার্ট পড়তে হবে, ব্লাড ভেসেলস পড়তে হবে। এবার ব্লাড কি লিখেছি, বুক এসছা অলরেডি পড়িয়ে দিলাম, ব্লাড, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল, প্লাজমা, প্লেটলেট, ওগুলো করে দিলাম, সেই জন্য এটা আমি এই নোটে ইনক্লুড করে নিই। এবার যেটা চলে আসবো সেটা হচ্ছে কি বলতো, হার্ট। তারপরে আমরা পড়বো ব্লাড ভেসেল, তারপরে পড়বো মেকানিজম, কিভাবে হার্ট পাম্প করে। তো হার্টের প্রথমে স্ট্রাকচারটা আমি বলে দিই। হার্ট হচ্ছে তোমার এরকম ঠিক মাসল দিয়ে তৈরি, এই যে, হ্যাঁ এটা এনসিইআরটি দেয় না। ওইটা পার্ট, ওইটা না সাইন্টিফিক ছবি না, হ্যাঁ যাই হোক। হুম। তো আমি হার্টের হচ্ছে আলাদা করে ছবি ড্র করে দিচ্ছি। দেখো, প্রথমে হচ্ছে হার্টের ওয়ালটা এরকম মাসল দিয়ে তৈরি। হার্টের মাসল যেটাকে বলে কার্ডিয়াক মাসল, তোমাদের ক্লাস 9-এ মনে হয় ছিল কার্ডিয়াক মাসল। স্কেলিটাল মাসল, কার্ডিয়াক মাসল আর স্মুথ মাসল, তিন রকমের মাসল ছিল। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যে হার্টকে আমি করি কি, এই যে এরকম চারটে চেম্বার থাকে হার্টের। আমি এটা জাস্ট রাফলি বলছি। ওপরের গুলোকে বলা হয় অরিকল, অরিকল, আর নিচের গুলোকে বলা হয় ভেন্ট্রিকল। অরিকলের আরো একটা নাম আছে তোমার, অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম আর অরিকল। অ্যাট্রিয়াম তোমাদের বইতে মনে হয় অ্যাট্রিয়াম আছে, যাই হোক। তো এইটা হচ্ছে তোমার, তোমার লেফট সাইডটা হচ্ছে হার্টের রাইট সাইড, মনে রাখবা। তোমার লেফট সাইডটা হচ্ছে হার্টের রাইট সাইড, আর তোমার রাইট সাইডটা হচ্ছে হার্টের লেফট সাইড। তাহলে ওপরে হচ্ছে তোমার রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, নিচের দিকে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, এরকম।
4টা চেম্বার থাকে। এবার এই চেম্বারের ওয়াল গুলো এরকম থিক মাসল থাকে, ওয়াল গুলোতে এরকম থিক মাসল থাকে, মাসল গুলো কার্ডিয়াক মাসল, ঠিক। আর হার্টের চারিদিকে একটা এক্সট্রা প্রোটেক্টিভ লেয়ার থাকে যেটার নাম পেরিকার্ডিয়াম। হার্টের বাইরের দিকে, ওটা আমি আর ড্র করছি না, ওটা লেখা আছে আমার নোটে, বইতেও আছে। হার্টের বলো তো লাংস এর প্রোটেক্টিভ লেয়ারকে কি বলে? প্লিউরা। সেরকম হার্টের প্রোটেক্টিভ লেয়ারের নাম পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের ভিতর দিকে একটা ফ্লুইড থাকে যেটার নাম পেরিকার্ডিয়াল ফ্লুইড। ওটা হার্টকে সবসময় ভেজা রাখে, যেরকম প্লিউরা লাংস কে সবসময় ময়েস্ট রাখে, সেরকম পেরিকার্ডিয়ামও হার্টকে সবসময় ময়েস্ট রাখে। তো এবার এখানে করতে হয় কি, যে ওপরের অ্যাট্রিয়ামের মাসল গুলোকে একটু পাতলা ড্র করতে হয়, কিন্তু ভেন্ট্রিকলের মাসল গুলোকে একটু মোটা ড্র করতে হয়। ভেন্ট্রিকলের মাসল গুলো আমি যদি আরো এরকম, অ্যাকচুয়ালি এরকম ফিঙ্গার লাইক প্রজেকশনস থাকে, ওটা ভিল্লি না, এগুলো মাসেল, এগুলো মাসেলের কি বলে, এগুলোর নাম হচ্ছে তোমার, এই প্রজেকশনস গুলোর নামটা না না বইতে নেই, পরে মনে করে আমি তোমাকে বলবো। এবার ব্যাপারটা হচ্ছে কি যে স্যার, হার্টের লেফট সাইড আর রাইট সাইড কি দিয়ে ডিভাইডেড থাকে? হুম হার্টের লেফট সাইড আর রাইট সাইডও এরকম হার্টের মাসল দিয়েই আলাদা থাকে, এরকম হার্টের মাসল দিয়েই আলাদা থাকে। এরকম হার্টের মাসল দিয়েই আলাদা করা থাকে। এই এই মাসলটাকে বলা হয় সেপ্টাম, মাসলটার নাম হচ্ছে সেপ্টাম। এটাও হার্টেরই মাসল, কিন্তু ওপরের অ্যাট্রিয়াম আর নিচের ভেন্ট্রিকল আবার কি দিয়ে সেপারেট থাকে? থাকে হচ্ছে এখানে এক ধরনের দরজার মতো একটা স্ট্রাকচার, যে দরজার পাল্লা যেরকম একদিকে খোলে, হার্টেরও এখানে দরজা থাকে, দরজাগুলোকে বলে ভালভস। এইখানে এইখানে থাকে হচ্ছে তোমার 3 পাল্লার একটা দরজা, 3 পাল্লার দরজা, তাই এটার নাম ট্রাইকাসপিড ভালভ। ট্রাই মানে কি 3, একই না? আর এক একটা পাল্লাকে বলে কাসপিড, ট্রাই কাসপিড ভালভ। হুম আর হ্যাঁ, এগুলো না, তোমাদের বইতে V1 V2 করে দেওয়া, V1 V2 এগুলো লিখো। এরা এগুলোকে এরকম করে লিখবা, আমার নোটে সব এরকম করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। আর লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে 2 পাল্লার দরজা থাকে। আছে, আর পরে বলছি। 2 পাল্লার দরজা থাকে, তো দুই কে ল্যাটিনে বলে বাই, তাহলে এটার নাম হয়ে গেল বাই ক্যাসপিড ভালভ। না না, ওই ছবিটা হবে না তো, দেখো না, এটা সাইন্টিফিক না। এইদিকে হচ্ছে তোমার 3 পাল্লার দরজা, 3টা কাসপিডের দরজা, ট্রাইকাসপিড ভালভ। আর এইদিকে 2 পাল্লার দরজা, মানে 2টা কাসপিডের দরজা, মানে বাইকাসপিড ভালভ, বাই মানে 2। এবার এই দরজাগুলো শুধু নিচের দিকেই খোলে, হ্যাঁ, যাতে ব্লাডের ব্যাক ফ্লো না হয়, ওটা আমি পরে বলে দিচ্ছি। এনিওয়ে, এটা হার্টের চেম্বার গুলো বুঝতে পারলে তো? হুম আর ভালভ, এই দুটো ভালভের ইম্পর্টেন্স আছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ভালভের সিগনিফিকেন্স আমি পরে বলে দেবো। এবার হয় কি, যে হার্টের থেকে অনেক পাইপ বেরিয়েছে আর অনেক পাইপ ঢুকেছে, ঠিক। হার্টের থেকে যখন যে পাইপ গুলো বেরিয়েছে ওগুলোকে বলে আর্টারি, আর যেই পাইপ গুলো ঢুকেছে সেগুলোকে বলে ভেইনস। কি বললাম, এই ট্রিক গুলো কিন্তু কোথাও পাবা না। হার্টের মধ্যে ব্লাড ভেসেল, যেই ব্লাড ভেসেল এন্টার করে সেটাকে বলে আর্টারি আর আর্টারিজ। আর সরি, যেই ব্লাড ভেসেল গুলো এন্টার না, আর্টারি না, ওটা হবে তোমার কি, ভেইনস, যেগুলো এন্টার করে। আর যেই ব্লাড ভেসেল গুলো
এক্সিট মানে যেগুলো বেরিয়েছে সেগুলোকে বলা হচ্ছে আর্টারি। এটা মনে রেখো, এটার কোনো এক্সেপশন নেই, এটার কোনো এক্সেপশন নেই। যেই ব্লাড ভেসেল ঢুকেছে সেগুলোর নাম ভেইন, যেই ব্লাড ভেসেল গুলো বেরিয়েছে সেগুলোর নাম আর্টারি। এটার আর না না, ওগুলো আমি পরে বলছি তো, এখনই এত নলেজ দেখাচ্ছ কেন? হ্যাঁ, চুপচাপ থাকো, চুপচাপ শোনো। আপনারই ঋণ দেখাচ্ছে। ব্লাড ভেসেল, এবার এন্টার কথাটার মানে কি, মানে ও ব্লাডকে ঢুকাবে, হার্টের মধ্যে ব্লাডকে এন্টার করাবে। আর ব্লাড ভেসেল এক্সিট কথাটার মানে কি, ও হার্টের থেকে ব্লাডকে বের করবে। এই জিনিসটা মনে রাখবে। এবার ভেইনস এর আবার দুই রকমের ক্যাটাগরি আছে। যদি বলি আমি নর্মাল ভেইন, যদি বলি নর্মাল ভেইন, যেমন ভেনা কেভা, ভেনা কেভা এক ধরনের ভেইন। হ্যাঁ হ্যাঁ, সব আছে, ভেনা কেভা। আর যদি আমি বলি পালমোনারি ভেইন, যদি বলি পালমোনারি ভেইন, ঠিক সেরকমই আর্টারি, আর্টারিরও ক্যাটাগরি আছে। আমি যদি বলি নর্মাল আর্টারি, আমি যদি বলি নর্মাল আর্টারি, যেমন একটা এক্সাম্পল, কেউ কথা বলো না, অত নলেজ দেখাতে হবে না, অ্যাওর্টা। আর আমি যদি বলি পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি। এবার এইখানে ট্রিক্স কি, যে ব্লাডের থেকে যেই ভেইনস গুলো, সরি হার্টের থেকে যেই হার্টের মধ্যে যেই ভেইনস গুলো ঢুকেছে, নর্মাল ভেইন সব সময় ডি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এবার কথাটার মানে কি, ডি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে কার্বন ডাই অক্সাইড ফিল্ড ব্লাড। আর নর্মাল আর্টারি, যেমন এক্সাম্পল অ্যাওর্টা, ও অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। অক্সিজেনেটেড ব্লাড মানে যেই ব্লাডের মধ্যে অক্সিজেন আছে, মানে ভালো ব্লাডকে ক্যারি করে। নর্মাল আর্টারি অক্সিজেনেটেড ব্লাড মানে ভালো ব্লাডকে ক্যারি করে। আর নর্মাল ভেইন ডিঅক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করে, মানে খারাপ ব্লাডকে ক্যারি করে। অক্সিজেনেটেড ব্লাডের কালার ব্রাইট রেড কালারের হয়, আর ডিঅক্সিজেনেটেড ব্লাডের কালার একটু ডার্ক রেড হয় বা একটু ব্লুইশ কালারের হয়। এবার স্যার, ব্যাপারটা হচ্ছে যে কোন ধরনের ব্লাডকে ক্যারি করে তো বুঝলাম, কিন্তু কোথা থেকে ক্যারি করে, কোথা থেকে কোথায় ক্যারি করে? যদি নর্মাল হয়, যদি নর্মাল ভেইন, যদি নর্মাল আর্টারি হয়, তাহলে সেটা সবসময় বডি টিস্যুর সাথে কানেক্টেড, বডি টিস্যুর সাথে কানেক্টেড। সবসময় কিসের সাথে কানেক্টেড বললাম? বডি টিস্যু এর সাথে কানেক্টেড। এই বডি টিস্যু তোমার ব্রেন হতে পারে, তোমার মাসেল হতে পারে, স্কিন হতে পারে, যে কোনো বডি, যে কোনো সেল। বুঝলা কথাটা? তাহলে যদি আমি বলি ভেইন, রেসপন্স করবা ভেইন, নর্মাল ভেইন ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড, নিয়ে এন্টার করবে কিসের মধ্যে? হার্টের মধ্যে। কোথার থেকে নিয়ে এন্টার করবে? ফ্রম বডি টিস্যু, মানে বডির গোটা বডিতে যত তোমার অক্সিজেন প্রডিউস হচ্ছে সেগুলো ব্লাড ভেইন দিয়ে নিয়ে আসবে হার্টে, নর্মাল ভেইন দিয়ে হার্টের মধ্যে ঢুকাবে। আর তাহলে এটাকেও রেসপন্স করো, নর্মাল আর্টারি, ঠিক, ও অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে। এবার বলেছে এক্সিট, এবার এক্সিট ফ্রম হোয়ার? এক্সিট ফ্রম হার্ট। আর হার্ট থেকে এক্সিট করে নিয়ে কোথায় নিয়ে যাবে? টু বডি টিস্যু। ইয়েস, ফ্রম আর টু, বুঝো কিন্তু, বুঝতে পারছো? এইবার পালমোনারি কথাটা থাকলেই ওটা সব সময় কানেক্টেড উইথ লাংস। পালমোনারি কথাটা থাকলেই কানেক্টেড উইথ লাংস।
পালমোনারি কথাটা মানেই কানেক্টেড টু লাংস, লাংস টু হার্ট। তার মানে পালমোনারি ভেইন লাংস থেকে তোমার ব্লাডকে এন্টার করাবে হার্টে। কিন্তু হয় কি, পালমোনারি কথাটা আসলেই ব্যাপারটা উল্টা। নর্মাল ভেন কিরকম ব্লাড ক্যারি করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড, কিন্তু পালমোনারি ভেন ক্যারি করে অক্সিজেনেটেড ব্লাড। এটা উল্টা, মনে রেখো, অক্সিজেনেটেড ব্লাড। আর নর্মাল আর্টারি কিরকম ব্লাড ক্যারি করে? অক্সিজেনেটেড ব্লাড, কিন্তু পালমোনারি আর্টারি ক্যারি করবে ডিঅক্সিজেনেটেড ব্লাড। এইবার আমাকে জিনিসটা কমপ্লিট বলবা। এখন দেখো, আমাকে এটা রেসপন্স করো। যদি বলি পালমোনারি ভেইন ক্যারি কি রকম ব্লাড? অক্সিজেনেটেড ব্লাড। এবার ও ভেইন তো এন্টার করায়, তাহলে ফ্রম লাংস টু হার্ট এন্টার করা, বুঝলাম এটা। আর পালমোনারি আর্টারি যদি বলি, আর্টারি তো ব্লাডকে বের করে, তাহলে বের করবে ফ্রম হার্ট কোন টাইপের ব্লাড? ডিঅক্সিজেনেটেড ব্লাড টু হোয়ার? লাংস। বুঝতে পারলা কথাটা? এই কানেকশন গুলো যদি না বোঝা থাকে তাহলে কিন্তু হার্টের স্ট্রাকচারটাতে যখন আমি ইয়েগুলো আঁকাবো, মানে ভেসেলস, ব্লাড ভেসেলস গুলো আঁকাবো, তখন কিন্তু রেসপন্স বুঝতে পারবে না। কিন্তু এটাকে একটু মাথায় রেখো, এমন কিছু কঠিন না। আমি শুরু থেকে ট্রিক্সটা বলে দিচ্ছি। ভেইন ব্লাড ঢুকাবে, আর্টারি ব্লাড বের করবে, হলো। ভেইন হার্টে ব্লাড ঢুকাবে, আর্টারি হার্ট থেকে ব্লাড বের করবে। নর্মাল ভেইন কার্বন ডাই অক্সাইড মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড ঢুকাবে, আর পালমোনারি ভেইন অক্সিজেনেটেড ব্লাড ঢুকাবে। আর নর্মাল আর্টারি অক্সিজেনেটেড ব্লাড বের করবে, আর পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড বের করবে। আর নর্মাল জিনিসগুলো কিসের সাথে কানেক্টেড বললাম? বডি টিস্যুর সাথে কানেক্টেড, বডি টিস্যু। আর পালমোনারি হলে কিসের সাথে কানেক্টেড? লাংস এর সাথে কানেক্টেড। ব্যাস, আর কিচ্ছু মনে রাখতে হবে না। এইটুকুনি ট্রিক্সটা মনে রাখলেই হবে। বুঝতে পারছো? ঠিক। তাহলে এবার হার্টের এই ব্লাড ভেসেলস গুলোতে চলে আসি, হার্টের ব্লাড ভেসেলস গুলোতে চলে আসি। আমি নর্মালি যেভাবে আঁকাই, আমি আগে ভেসেলস গুলো আঁকাই, মানে দুটা ভেসেল আঁকাই, তারপরে আমি হার্টটা আঁকাই। যাই হোক, এখন তো ওইভাবে করা যাবে না। তো আমাকে এইখানে এই এই জায়গাটা মুছে দিতে হবে, এই জায়গাটা। কারণ এই জায়গাটাতে এখন আমি আঁকাবো হচ্ছে ব্লাড ভেসেলস। হুম। এই এই ব্লাড ভেসেলসটা কোথা থেকে শুরু হলো? রাইট ভেন্ট্রিকল থেকে শুরু হয়েছে এই ব্লাড ভেসেলটা। এই শুধু হার্টের স্ট্রাকচারটা পড়েছে। হ্যাঁ। হুম। এই ব্লাড ভেসেলটা, এই ব্লাড ভেসেলটা বেরিয়েছে, আর এই ব্লাড ভেসেলটা এন্টার করেছে। এবার বলো তাহলে কোনটা কি? না, সরি, সরি, এই ব্লাড ভেসেলটাও বেরিয়েছে, এই ব্লাড ভেসেলটাও বেরিয়েছে, এই ব্লাড ভেসেলটাও বেরিয়েছে। তাহলে এই দুটো কি আঁকালাম বলো তো? আর্টারি আঁকালাম। আর্টারি এক্সিট, বাইরে বেরোচ্ছে মানে এক্সিট, মানে এখান থেকে ব্লাড বেরোবে। আর এটা মনে রাখবা, সবসময় ব্লাড কোথা থেকে বেরোয়? ভেন্ট্রিকল থেকে বেরোয়। এবার হার্টের রাইট সাইডে দেখো,
হার্টের রাইট সাইডে সব সময় ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। হার্টের রাইট সাইডে সব সময় ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে, আর হার্টের লেফট সাইডে সব সময় অক্সিজেনেটেড ব্লাড থাকে। হার্টের লেফট সাইডে সব সময় অক্সিজেনেটেড ব্লাড থাকে। তাহলে আর্টারি, এই ডিঅক্সিজেনেটেড ব্লাড বেরোচ্ছে যেটা, এইটার নাম হচ্ছে, এটা কি তাহলে নর্মাল আর্টারি হলো বলো তো? নর্মাল আর্টারি দিয়ে কি ডিঅক্সিজেনেটেড ব্লাড বেরোবে এখান দিয়ে? না। এটা তাহলে কি, এটা বলা হয় বলো তো? পালমোনারি আর্টারি। এটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। একটু ফোকাস করলেই হয়ে যাবে। পালমোনারি আর্টারি। এবার বলো তো, পালমোনারি আর্টারি কিসের সাথে কানেক্টেড? লাংস এর। পালমোনারি মানেই লাংস। তাহলে এখান দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা এই যে দুই দিক দিয়ে চলে যাবে হচ্ছে দুটো লাংসে। দুই দিক দিয়ে চলে যাবে দুটো লাংসে। এনিওয়ে এখানে লাংসটা এরকম করে লিখি, লাংস। এবার ওরা কি নিয়ে যাচ্ছে? ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে যাচ্ছে। তার মানে লাংসে গিয়ে ওরা কার্বন ডাই অক্সাইডকে লাংসের অ্যালভিওলাই এর মধ্যে দিয়ে দিবে, তারপরে লাংস ওটাকে ব্রিদিং আউট করে বের করে দিবে। বুঝলাম কথাটা? আর অন্যদিকে আহ এই আর্টারিটার নাম হচ্ছে, এই আর্টারিটার নাম হচ্ছে আমাদের বডির মেইন আর্টারি, যেটার নাম হচ্ছে অ্যাওর্টা। এইটার নাম কি? এটার নাম অ্যাওর্টা। এটা নর্মাল আর্টারি, এটার সঙ্গে পালমোনারি লিখিনি। পালমোনারি না লেখা থাকলেই ভাববা এটা নর্মাল, নর্মাল আর্টারি। তাহলে এই অ্যাওর্টা, এখান দিয়ে নর্মাল আর্টারি কিরকম ব্লাড ক্যারি করে? অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এটা বের হচ্ছে, তাহলে এখান দিয়ে বের হয়ে ব্লাডটা যাবে কোথায়? পালমোনারি না মানেই ওটা কিসের সাথে কানেক্টেড? বডির সাথে কানেক্টেড। এই যে আর্টারি ছোট ছোট আর্টেরিওলে ডিভাইডেড হয়ে যায়, নিচের দিকেও যায়, যে এখান দিয়ে নিচের দিকেও চলে গেছে। মোট কথা এই ব্লাড গুলো যাবে হচ্ছে কোথায়? বডি টিস্যুতে যাবে। ধরে নাও এইটা, এই ব্লাড গেল হচ্ছে বডি টিস্যুতে। ধরে নাও এটা বডি টিস্যু, বা বডি সেল লিখে দিলাম, বডি সেল। তাহলে এগুলো দিয়ে গেল কোথায়? গেল কি গেল বলতো? এখান দিয়ে অক্সিজেন গেল, অক্সিজেন। তাহলে অক্সিজেন ফুডকে ব্রেক ডাউন করবে, ইয়েস অর নো? ফুডকে ব্রেক ডাউন করে এনার্জি বানাবে, কিন্তু বাই প্রোডাক্ট কি তৈরি হবে? মেইন টক্সিক প্রোডাক্ট কি? কার্বন ডাই অক্সাইড। সেলের মধ্যে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তো এবারে এবার কার্বন ডাই অক্সাইডটা আবার ব্লাডের মধ্যে চলে আসবে, তাহলে এই ব্লাডটা এখন কিরকম ব্লাড হয়ে গেল? ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়ে গেল। তাহলে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড, এই ডিঅক্সিজেনেটেড ব্লাড আমাদের আবার হার্টে আসে। এই ডিঅক্সিজেনেটেড ব্লাড আমাদের হার্টে আসে। বডির নিচের থেকে যত ডিঅক্সিজেনেটেড ব্লাড সেগুলো আসবে হার্টে, আবার বডির ওপর থেকেও যত ডিঅক্সিজেনেটেড ব্লাড সেটাও আসবে আমাদের হার্টে। তো হার্টের মধ্যে ব্লাডকে এন্টার কে করায় বলো? এনাকে আবার কি কথা, এনাকে আমি বলেছি, আমি যেটা শিখিয়েছি সেটার থেকে বলো। আর্টারি না ভেইন? হার্টের মধ্যে ব্লাডকে এন্টার কে করায়? ভেইনস। তাহলে এটা একটা ভেইন দিয়ে, একটা ভেইন দিয়ে, এরকম একটা ভেইন দিয়ে আমাদের রাইট অ্যাট্রিয়ামে ঢুকে গেল। অরিকল না লিখে শুধু অ্যাট্রিয়ামটাই রাখি। রাইট অ্যাট্রিয়ামে তোমার হচ্ছে ব্লাড ঢুকে গেল। কিরকম ব্লাড ঢুকে গেল? কিরকম ব্লাড ঢুকে গেল? এটা কিরকম ব্লাড? ডিঅক্সি, রাইট সাইডে সব সময় ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকবে, ঠিক? আচ্ছা স্যার, বডির এই ভেইনটার নাম কি? এটা বডির ওপর থেকে ডিঅক্সিজেন, তোমার ব্রেন থেকে, এগুলোর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে নিয়ে আসে। এই ভেনটার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা। হ্যাঁ, সুপিরিয়র ভেনা কেভা। এবার শোনো স্যার, আমাদের পা বা মানে বডির নিচের পোর্শন থেকে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড, ওটাও কি সেম ভেইন দিয়ে কি আমাদের হার্টে আসে? না, ওটা অন্য একটা ভেইন দিয়ে আমাদের হার্টে আসে। এই ধরো না, এই যে এই ভেনটা আছে, ইমাজিন করো এই ভেনটা হার্টের পেছন দিক দিয়ে এসছে, হার্টের পেছন দিক দিয়ে যাচ্ছে, হার্টের পেছন দিক দিয়ে যাচ্ছে।
যে গিয়ে রাইট অ্যাট্রিয়ামেই এটা ওপেন হয়। ওটা যেরকম রাইট অ্যাট্রিয়ামে ওপেন হয়েছিল, এটাও রাইট অ্যাট্রিয়ামেই ওপেন হয়েছে, কিন্তু কোন দিক দিয়ে বললাম, পিছন দিক দিয়ে ইমাজিন করো একটু। এটা যে এই ভেনটার নাম হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা, এইটার নাম ইনফেরিয়র ভেনা কেভা, যেটা বডির নিচের থেকে ডিঅক্সিজেনেটেড, এই যে কার্বন ডাই অক্সাইড মানে কি ডিঅক্সিজেনেটেড ব্লাডকে আমাদের হার্টে ঢুকালো হলো। এবারে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা চলে যাবে হচ্ছে কোথায় বলো তো, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা চলে যাবে এই যে চলে গেল আমাদের রাইট ভেন্ট্রিকল। আবার রাইট ভেন্ট্রিকল দিয়ে কোথায় যাবে গেল বলো তো, এই যে রাইট ভেন্ট্রিকল দিয়ে এই যে কোথায় গেল বলো, এটার নাম কি পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি দিয়ে কার্বন ডাই অক্সাইড মিক্সড ব্লাডটা চলে গেল লাংসে, ওখানে গিয়ে ওটা ফিল্টার হয়ে গেল। এবার অক্সিজেনটা কিভাবে ঢুকছে, তাহলে লাংস তো অক্সিজেনও নেয়, হ্যাঁ কি না, অক্সিজেনটা আমাদের লাংসে আসলো আসলো এবার এই অক্সিজেনটা ঢুকে গেল আমাদের ব্লাডে, তাহলে এটা হয়ে গেল এখন অক্সিজেনেটেড ব্লাড, ইয়েস অর নো। এই অক্সিজেনেটেড ব্লাডটা আগে হার্টে আসবে, হার্ট এটাকে পাম্প করে বডিতে পাঠাবে। তাহলে হার্টে ব্লাড ঢোকে কি দিয়ে বলো, হার্টে ব্লাড ঢোকে কি দিয়ে, আর্টারি দিয়ে না ভেন দিয়ে, আমাকে সেটা বলতে হবে। ভেন দিয়ে। ভেন গুলো হচ্ছে, আমি এই দিকে আঁকাচ্ছি, দেখো এই দিকে থাকবে দুটো ভেন, এই